আজ আমরা ডেঙ্গু নিয়ে কিছু পয়েন্ট আলোচনা করব। এই কোভিড প্যান্ডেমিকে কারো গায়ে জ্বর আসলে কোভিডের সাথে ডেঙ্গুর কথাও মাথায় রাখতে হবে। বিশেষ করে জ্বর যদি দ্রুত ১০২, ৩, ৪ ডিগ্রিতে উঠে যায়, জ্বরের সাথে শরীরের আ বিভিন্ন অংশে ব্যথা থাকে, তাহলে ডেঙ্গুকে খুব স্ট্রংলি সাসপেক্ট করতে হবে। জ্বরের সাথে নিচের ৮ টির যেকোনো ২ টি থাকলেই ডেঙ্গু সন্দেহ করতে হবে। যেমন তীব্র মাথা ব্যথা, আ চোখে ব্যথা, বিশেষ করে পিছনের দিকে, হাড় বা মাংসে ব্যথা, বমি, বমি ভাব বা বমি হয়ে যাওয়া, চামড়ায় র্যাশ ওঠা, গ্ল্যান্ড ফুলে যাওয়া, যেকোনো ওয়ার্নিং সাইন। এই ৮ টির মধ্যে যেকোনো ২ টি। ওয়ার্নিং সাইন নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। সেই সিম্পটম গুলি এখানে পিক্টোরিয়াল আকারে, যে চোখ ব্যথা, মাথা ব্যথা, রেশ, নসিয়া ভমিটিং, বমি, বমি ভাব বা বমি হয়ে যাওয়া, মাসল পেইন, বোন পেইন, জয়েন্ট পেইন। এবং এই পেইন এত মারাত্মক হতে পারে ডেঙ্গুতে। সেজন্য এর আরেক নাম ব্রেক বোন ফিভার। যে হাড় ভেঙে গেলে যেমন ব্যথা, তেমন ব্যথা আ অনুভব হতে পারে যার ডেঙ্গু হয় তার। ডেঙ্গুর ইনকিউবেশন পিরিয়ড ৪ থেকে ৭ দিন ইন এভারেজ। আ তার মানে মশা যেদিন কামড় দিবে সেদিন থেকে জ্বর বা অন্য লক্ষণ দেখা দেওয়ার মাঝখানে যে গ্যাপ, সেটা ৪ থেকে ৭ দিন, এবং এটা ৩ থেকে ১৪ দিন পর্যন্ত এর রেঞ্জ হতে পারে। তো আমরা কি পরীক্ষা করব ডেঙ্গু আ ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য? যদি ৪ থেকে ৫ দিনের মধ্যে পেশেন্ট আসে, তখন আমরা করব ডেঙ্গু NS1 অ্যান্টিজেন টেস্ট, এবং ৫ দিন পর এই টেস্ট করে আসলে খুব একটা লাভ হয় না। এবং ডেঙ্গু টেস্ট নেগেটিভ, NS1 টেস্ট নেগেটিভ বা আদার ডেঙ্গু টেস্ট নেগেটিভ, কিন্তু তার টোটাল কাউন্ট বা WBC কাউন্ট কম বা প্লেটলেট কাউন্ট কম, অথবা দুটিই কম, তখন কিন্তু আমাকে ডেঙ্গুকে সাসপেক্ট করতে হবে। এবং আমরা একটা সিবিসি রিপোর্টে ডেঙ্গুর কথা যদি মাথায় রাখি, তাহলে এই ৩ টা পয়েন্ট খেয়াল করি। প্লেটলেট, WBC কাউন্ট বা টোটাল কাউন্ট এবং পিসিপি। প্লেটলেট কাউন্ট নরমালি ১.৫ লাখ থেকে ৪.৫ লাখ। আ সেটা যদি কমে যায়, তাহলে এটা ডায়াগনোসিস এ হেল্প করে। এবং আমরা দেখব পরে যে অ্যা ডেঙ্গু মাইল্ড না মডারেট, তার প্রগনোসিস কেমন হবে, তার ট্রিটমেন্ট ডিসিশন কি হবে, সেটাও অনেক সময় প্লেটলেটের উপর নির্ভর করে। হোয়াইট সেল কাউন্ট, সেটা আসলে এই প্লেটলেটের চেয়ে বেশি ইম্পোর্টেন্ট, এবং এর আগেই কমা শুরু করে। সেটা নরমাল রেঞ্জ ৪ থেকে ১১,০০০, এবং সেটা যদি কমে যায়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ২,৩০০, তাহলে আ অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ সাসপিশন, পেশেন্টের জ্বর আছে, শরীর ব্যথা আছে, আমি ডেঙ্গু চিন্তা করতেছি, টেস্ট নেগেটিভ। এক্ষেত্রে যদি WBC আমি কম পাই, এক্ষেত্রে যদি আমি প্লেটলেট কম পাই, বা আমি যদি ২ টেই কম পাই, তাহলেও আমার মাথায় থাকবে যে এটা ডেঙ্গু হতে পারে। এবং মজার ব্যাপার, করোনাতেও এই পয়েন্টগুলি কমতে পারে। প্লেটলেট কমতে পারে, WBC কমতে পারে। এইজন্য জ্বর হলে আমরা ডেঙ্গু টেস্ট এবং করোনা টেস্ট দুটোই করব। আমরা যদি থ্রম্বোসাইটোপেনিয়া পাই, প্লেটলেট কমে যায়, প্লেটলেট কম পাই, তাহলে শুধু ডেঙ্গুর মধ্যেই আমরা আটকে থাকবো না। আমরা একটু ব্রডলি চিন্তা করব যে করোনাতেও সেটা কমতে পারে। আবার শুধু করোনাতেই আটকে থাকবো না, আমরা ভিন্নভাবে চিন্তা করব যে এটা কিন্তু ডেঙ্গু হতে পারে। পিসিবি বা হেমাটোক্রিট, এটা ডেঙ্গুতে ইম্পোর্টেন্ট। বিশেষ করে ডেঙ্গুর আ সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট এর জন্য। আমাদের আ একটা ডেঙ্গু পেশেন্টের রক্তনালীতে যখন পারমিবিলিটি বেড়ে যায়, আ রক্তনালীর রক্তের জলীয় অংশ যখন নালী থেকে বের হতে থাকে, তখন তার ভেতরের রক্তকণিকার কনসেনট্রেশন বেড়ে যায়, এবং এই পিসিবি বা হেমাটোক্রিট হলো তার একটা ইন্ডিকেটর। এবং যদি বেসলাইন থেকে
20% বেড়ে যায় এই পিসিবি, তাহলে আমরা ধরে নেই হয়তো ওর প্লাজমা লিকেজ হচ্ছে, যেটা একটা সিভিয়ার ডেঙ্গুর ফিচার। জ্বর শুরু হবার ১ সপ্তাহ পর থেকে ডেঙ্গুর অ্যান্টিবডি পজিটিভ আসতে পারে, এবং অ্যান্টিবডি ২ প্রকার, আইজিএম, আইজিজি অ্যান্টিবডি। আইজিএম অ্যান্টিবডি ইন্ডিকেট করে সাম্প্রতিক সংক্রমণ, রিসেন্ট ইনফেকশন, এবং আইজিজি অ্যান্টিবডি পুরাতন সংক্রমণ। আগে আমার কখনো ডেঙ্গু হয়েছিল, এখন সেজন্য আমি আইজিজি পেতে পারি। এবং একজন মানুষের ৪ বার পর্যন্ত ডেঙ্গু হতে পারে। কারণ ডেঙ্গুর সেরোটাইপ ৪ টা। ডেঙ্গু 1, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, এবং ১ম ইনফেকশনের চেয়ে পরবর্তী ইনফেকশন গুলিতে মারাত্মক ডেঙ্গু হবার সম্ভাবনা বেশি থাকে। এই সময়ে যেটাকে ডাবল ট্রাবল বলে, ডেঙ্গু এবং করোনা একত্রে পাওয়া যাচ্ছে। সেজন্য আ রিপিট হয়ে যাচ্ছে, আবারও বলি যে জ্বর নিয়ে আসলে, কোনো ফেব্রাইল ইলনেস নিয়ে আসলে এই সময়ে আমাদেরকে ডেঙ্গু এবং করোনা দুটি পরীক্ষা করতে হবে, এবং দুটি আমাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে জ্বর, ব্যথার সাথে যদি শ্বাসকষ্ট, কাশি, অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া, নাকে গন্ধ না পাওয়া, এই পয়েন্টগুলি থাকে, তাহলে আমরা স্ট্রংলি করোনার ব্যাপারটা মাথায় রাখবো। ডেঙ্গুর আসলে সরাসরি কোনো চিকিৎসা নেই, ডেফিনিট কোনো মেডিকেশন নেই, এবং প্যারাসিটামল ছাড়া অন্য কোনো আ জ্বর বা ব্যথার ওষুধও কোনোভাবে নেয়া যাবে না। এবং এই সময়টাতে আ ওরসালাইন শরবত এবং পানি, তরল পদার্থ আমাদেরকে বেশি পান করতে হবে। এবং প্যারাসিটামল ছাড়া অন্য যেকোনো বাত বা ব্যথার ওষুধ আমরা এই কারণে নেব না। কারণ আ ওই ওষুধগুলি NSAID, আ যে বাতের ওষুধ, ব্যথার ওষুধগুলি প্লেটেলেট কমায়। ডেঙ্গুতেও প্লেটেলেট কমে, এবং দুটো মিলে আ আ আল্টিমেটলি একটা ব্যাড প্রগনোসিস এর দিকে নিয়ে যেতে পারে। সেজন্য আমাদের অনলি অ্যানালজেসিক, অনলি অ্যান্টিপাইরেটিক, জ্বর এবং ব্যথানাশক প্যারাসিটামল, অন্য কিছু নয়। এবং ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত মনিটরিং। আমরা ব্লাড প্রেশার মনিটর করব, সেটা ফল করে কিনা। আমরা তার ওয়ার্নিং সাইন ডেভেলপ করে কিনা সেগুলি মনিটর করব, এবং চিকিৎসক যদি পরামর্শ দেয়, তাহলে নিয়মিত বিরতিতে আমরা সিবিসিটাও টেস্ট করব বা মনিটর করব। তো সতর্ক সংকেতগুলি আমরা একটু দেখি, যে যদি ব্লাড প্রেশার কমে যায়, যদি তীব্র পেট ব্যথা হয়, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, এবং ক্রমাগত বমি, যে দিনে ৩ বার বা তার চেয়ে বেশি বমি যদি হয়, দাঁতের মাড়ি বা শরীরের যেকোনো স্থান থেকে রক্তপাত, যেমন কাশির সাথে রক্ত, বমির সাথে রক্ত, প্রস্রাবের সাথে রক্ত, চামড়ায় রক্তের স্পট, যেকোনো ব্লিডিং আ হলেই আমরা সেটাকে সতর্ক সংকেত বা ওয়ার্নিং সাইন হিসাবে নিব। আর যদি শ্বাসকষ্ট হয় বা দ্রুত শ্বাস-প্রশ্বাস নেয়, আ কোভিড আমরা জানি যে শ্বাসকষ্ট বা দ্রুত আ শ্বাস-প্রশ্বাসের জন্য নোটোরিয়াস। কিন্তু অ্যাসোসিয়েটেড করোনা না থাকলেও শুধু ডেঙ্গুর কারণেও কারো শ্বাসকষ্ট হতে পারে, দ্রুত শ্বাস-প্রশ্বাস হতে পারে, রেসপিরেটরি রেট বেড়ে যেতে পারে, এবং সেটা একটা সতর্ক সংকেত, এবং আমাদেরকে সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিতে হবে। অত্যধিক দুর্বলতা, আ আ অবসাদ বা অস্থিরতা। ডেঙ্গু আ আ দুর্বলতা করার জন্য এটা কুখ্যাত বলা যায়। তবে সেটা যদি খুব মার্কড হয়, অ্যা অ্যা অত্যধিক হয়, এবং যদি একদিকে নেতিয়ে পড়ে অন্যদিকে খুব রেস্টলেস হয়, অস্থির হয়, সেক্ষেত্রে আমাদেরকে এটাকে ওয়ার্নিং সাইন হিসাবে নিতে হবে। আম প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া গত ৬ ঘন্টায় যদি অ্যাম কোনো মিকচুরেশন না হয়, প্রস্রাব না হয়, সেটাও একটা ওয়ার্নিং সাইন। আর ল্যাবরেটরি টেস্টে যদি পিসিবি বাড়ে এবং প্লেটেলেট কমে, ২ টা যদি সাইমালটেনিয়াসলি যুগপৎ যদি ঘটে, তাহলেও সেটা একটা ওয়ার্নিং সাইন। প্লেটেলেট আ ১.৫ লাখের নিচে নামলেই আমরা আসলে আতঙ্কিত হয়ে যাব না। ১,৮০,০০০, ৭০,০০০ আসছে, আমরা খুব বেশি আতঙ্কিত হব না। কারণ অ্যাকচুয়ালি ব্লিডিং হবার জন্য আ প্লেটেলেট সাধারণত ১০,০০০ এর নিচে নামতে হয়। এর উপরে থাকলে ব্লিডিং এর চান্স থাকে, কিন্তু সেটা কম।
তারপরেও সতর্কতামূলকভাবে আমরা 50,000-এর নিচে নামলেই অ্যালার্ট হয়ে যাব এবং বিশেষ করে 30,000-এর নিচে নামলে আমরা হসপিটালে ভর্তি হতে যাব। জ্বর কমে যাবার পরের কয়েকদিন খুব ক্রিটিক্যাল। এই সময়ে কারো ব্লাড প্রেশার কমে যেতে পারে, যেজন্য হসপিটালে যেতে হয়। আমরা মেনশন করেছি। সেজন্য দিনে কয়েকবার জ্বর কমে যাওয়ার পর কয়েকদিন আমরা প্রেশার মাপবো এবং প্রেশার কমতির দিকে থাকলে হাসপাতালে ভর্তি হব। হাসপাতালে ভর্তি হওয়ার পর নির্দিষ্ট নিয়ম ও রেটে শিরাপথে স্যালাইন দেয়া লাগবে এবং সেটা দেয়া হয়। সেটাকে বলে ফ্লুইড ম্যানেজমেন্ট ইন ডেঙ্গু। এবং এই ফ্লুইড ম্যানেজমেন্টের উপর, এই ফ্লুইড দেয়া না দেয়ার উপর শিরাপথে আইভি স্যালাইনের উপর নির্ভর করবে পেশেন্টের জীবন বা মৃত্যু। ডেঙ্গু থেকে আরোগ্য লাভের পরে বিভিন্ন মাত্রায় শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। আসলে অনেক ভাইরাসই সেটা হয়, শুধু ডেঙ্গু না, শুধু করোনা না, এবং এটাকে বলে পোস্ট ভাইরাল অ্যাসথেনিয়া, মানে মারাত্মক দুর্বলতা। এবং এ থেকে মুক্তি লাভের জন্য আসলে আ ডেফিনিট কোনো মেডিকেশন নেই এবং আমাদেরকে সময়ের উপর সেটা ছেড়ে দিতে হবে। ডেঙ্গু ভাইরাস ইনফেকশন হওয়ার পর কি হতে পারে? ডেঙ্গু ভাইরাস ইনফেকশন হওয়ার পর আমার সিম্পটম থাকতে পারে, নাও থাকতে পারে। আমি অ্যাসিম্পটোমেটিক থাকতে পারি। আমার জ্বর নেই বা কোনো লক্ষণই নেই। আর যদি সিম্পটোমেটিক হই আমি, আম সেই লক্ষণগুলি যদি থাকে, তাহলে ডায়াগনোসিস, ডেফিনিট ডায়াগনোসিস এর আগে বা ইনডাইরেক্ট ডায়াগনোসিস এর আগে এটা আমার কাছে একটা আনডিফারেনশিয়েটেড ফিভার। আমি জানি না এটা কি ডেঙ্গু না অন্য ভাইরাল ইনফেকশন বা অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন না কোভিড। দিস ইস আনডিফারেনশিয়েটেড ইনফেকশন। তারপর ডেঙ্গু ফিভার ডায়াগনোসিস হয়ে গেল ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্ট এভিডেন্স থেকে। তার সাথে ব্লিডিং থাকতে পারে এবং ব্লিডিং নাও থাকতে পারে। উইথ হিমোরেজ, উইথআউট হিমোরেজ। এবং ডেঙ্গু ফিভারে যদি প্লাজমা লিকেজের ফিচার থাকে, প্লাজমা লিকেজের ফিচার হলো শক অথবা শরীরের বিভিন্ন অংশে পানি জমা। যেমন বুকে পানি জমা, প্লুরাল ইফিউশন, অ্যাবডোমেনে পানি জমা, এসাইটিস, পেটে পানি জমা। এই প্লাজমা লিকেজের ফিচার যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো ডেঙ্গু ফিভার উইথ প্লাজমা লিকেজ। প্লাজমা লিকেজ হলেই পেশেন্টের প্রথমেই শক হয়ে যাবে তা না। যতক্ষণ শক না হবে ততক্ষণ পর্যন্ত এটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইথআউট শক এবং অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড ম্যানেজমেন্ট না পেলে আল্টিমেটলি পেশেন্ট উইল ডেভেলপ শক। তখন সেটা ক্লাসিফিকেশন হবে ডেঙ্গু উইথ শক অর ডেঙ্গু শক সিনড্রোম। আরেকটা ডিফারেন্ট টাইপের একটু এটিপিক্যাল ডেঙ্গু আছে, সেটা হলো এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। এখানে কোনো প্লাজমা লিকেজ ছাড়া বা ডেঙ্গু যে ওয়েতে অর্গান ফেলিউর করে, যে প্যাথোলজিতে যে মেকানিজম অফ অ্যাকশনের মাধ্যমে শক করে, সেসবের ছাড়া একটা ভিন্ন ভাবে সেটা পেশেন্টকে শকে নিয়ে যাচ্ছে, ডিফারেন্ট অর্গান ফেলিউরে নিয়ে যাচ্ছে। তার লিভার ফেল করছে, কিডনি ফেল করছে, হার্ট ফেল করছে। ভেরিয়েবল একেকজনের একেকটা, বা তার নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে, সেটা হলো এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। এর প্রগনোসিস আসলে খারাপ। মানে পেশেন্টের রিকভারি হবার চান্স বেশ কম অন্য ডেঙ্গুর তুলনায়। আমরা যদি একটু চোখ বুলাই যে কোন সময় কি হয়। আ জ্বর থাকে ১ম ৩-৪ দিন এবং এই সময়ে ৩-৪ দিন পর জ্বর নরমাল হয়ে যায় অথবা এমনকি কমেও যেতে পারে। এবং জ্বরের পরবর্তীতে এই ৪ দিন পর পেশেন্ট ক্রিটিক্যাল ফেজে প্রবেশ করে এবং এই ক্রিটিক্যাল ফেজেই আ ব্লাড প্রেশার কমে, পেশেন্ট শকে যেতে পারে, প্লাজমা লিকেজ হয় এবং ব্লিডিং হতে পারে এই সময়টাতে বেশি। আসলে ৩ দিন থেকে শুরু করে আপ টু সেভারাল ডেজ পর্যন্ত, রিকভারির আগ পর্যন্ত যেকোনো সময়ই পেশেন্ট ক্রিটিক্যাল ফেজে যেতে পারে। এবং অর্গান ইনভলভমেন্ট যেটা আমরা বললাম যে যদি ব্রেইন ইনভলভ হয় তাহলে পেশেন্টের আ তার হুঁশ জ্ঞানে সমস্যা হতে পারে, আ তার বিহেভিয়ার এর প্রবলেম হতে পারে, সে অস্থির হতে পারে, নেতিয়ে পড়তে পারে। যদি কিডনিতে প্রবলেম হয়, প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যাবে। লিভারের সমস্যা হলে জন্ডিস আসতে পারে, এলজিবিটি বহুগুণ বেড়ে যেতে পারে।
যদি হার্ট ফেলিউর হয়, অর্গান যদি হয় সেটা হার্ট ইনভলভমেন্ট, তাহলে হার্ট ফেলিউরের ফিচার, শ্বাসকষ্ট, পেশেন্ট শুতে পারবে না শ্বাসকষ্টের জন্য, এরকম ফিচার আসতে পারে। তাহলে অর্গান ওয়াইজ এক একজনের এক এক অর্গান বা একাধিক অর্গান ইনভলভ হতে পারে, এবং সেটা হবে এই ক্রিটিক্যাল ফেজে। এবং ক্রিটিক্যাল ফেজে ল্যাবরেটরি টেস্টে যদি আমরা যাই, তাহলে তার হেমাটোক্রিট বেড়ে যাবে, কারণ রক্তনালী থেকে জলীয় অংশটা বের হয়ে যাচ্ছে, এই জন্য রক্তনালীর ভিতর তার রক্তকণিকার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, সেটা আমরা পাচ্ছি হেমাটোক্রিট বা পিসিবি দিয়ে। এবং একই সঙ্গে খুব রেপিডলি প্লেটেলেট ফল করতে পারে, রেপিডলি প্লেটেলেট ফল করবে। জ্বরের সময়টাতে ভাইরাসের মাত্রা ব্লাডে বেশি থাকবে, তখন অ্যান্টিবডি আমরা পাবো না, এবং অ্যান্টিবডি আস্তে আস্তে বাড়তে থাকবে। সে রিকভারি ফেজের সময় এসে 7 দিনের দিনে এসে অ্যান্টিবডিটা ব্লাডে বেশি মাত্রায় পাবো, এবং সেজন্য আমরা অ্যান্টিবডি টেস্ট করব এই সময়, আফটার 7 ডেজ। সিভিয়ার ডেঙ্গু আমরা কখন ক্লাসিফাই করব? সিভিয়ার ডেঙ্গু ক্লাসিফাই করব যদি প্লাজমা লিকেজের ফিচার থাকে। প্লাজমা লিকেজের ফিচার দুটি, শক অথবা কোথাও ফ্লুইড একুমুলেট হওয়া, যেমন প্লুরাল এফিউশন, অ্যাসাইটিস, বুকে পানি জমা, পেটে পানি জমা। আর আরেকটা ফিচার হলো যদি বেসলাইন থেকে পিসিবি 20% বেড়ে যায়। সিভিয়ার হিমোরেজ, এই হিমোরেজ বা ব্লিডিং, এটাকে সিভিয়ার না মাইল্ড না মডারেট, সেটা ক্লিনিশিয়ান বা ডক্টর ডিসাইড করবেন, এবং উনি ক্লাসিফাই করবেন যে এটা সিভিয়ার হিমোরেজ কিনা। সিভিয়ার অর্গান ইম্পেয়ারমেন্ট, সেটা ব্রেন হতে পারে, আমি রিপিট করি, হার্ট হতে পারে, লিভার হতে পারে, কিডনি হতে পারে, ফুসফুস হতে পারে। তাহলে এক বা একাধিক অর্গানে ইম্পেয়ারমেন্ট যদি থাকে, তাহলে এটা সিভিয়ার ডেঙ্গুর ক্লাসিফিকেশন পড়বে। টনিক্যুট টেস্ট বেডসাইড ইভ্যালুয়েশনে বা চেম্বারে ইউজ করা হয়। পেশেন্ট যদি সাসপেক্টেড ডেঙ্গু হয়, তাহলে এটা একটা সিম্পল টেস্ট, যে ব্লাড প্রেশার মাপার মতো করে আমরা কাফ বাঁধবো ওই একই জায়গায়। সেটা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের উপর এবং নিচের প্রেশারের মাঝামাঝি স্থানে আমরা 5 মিনিট রেখে দিব প্রেশারটা। যেমন কারোর প্রেশার যদি 140/80 হয়, আমরা সেটা এদিকে 30, ওদিকে 30, 110 প্রেশারে নিয়ে রেখে দিব কাফটা। এবং 5 মিনিট পর আমরা 1 বর্গ ইঞ্চি এরিয়াতে তার কাফের ঠিক নিচে এই আর্মের মধ্যে, বাহুর মধ্যে দেখবো যে নাম্বার অফ এই পেটিচি, এই গামাচির মতো স্পট কয়টা আসে। যদি সেটা 10 বা মোর হয়, 10টা বা তার বেশি হয়, তাহলে সেটা সাজেস্ট করবে যে ডেঙ্গু হতে পারে। তাহলে ডেঙ্গু এবং কোভিড কো-ইনফেকশন আমরা কিভাবে ক্লিনিক্যালি আলাদা করব বিফোর ইনভেস্টিগেশন, কোনো ইনভেস্টিগেশন না করে? আসলে ডেফিনিটলি আলাদা করা যাবে না, কিন্তু আমরা কোনটাকে বেশি চিন্তা করব নাকি দুইটাই চিন্তা করব, এই পয়েন্টগুলো কিছু হেল্প করবে। যেমন জ্বর উভয় ক্ষেত্রেই থাকবে, এবং বেশি মাত্রায় জ্বর থাকতে পারে কোভিড এবং ডেঙ্গু দুটাতেই। হেডেক থাকবে দুক্ষেত্রেই, তবে ডেঙ্গুতে হেডেক বেশি, মাথা ব্যথা বেশি থাকবে। রেট্রোঅরবিটাল পেইনটা আসলে ডেঙ্গুর সিম্পটম, কোভিড এর নয়। মায়ালজিয়া, মাসল পেইন, জয়েন্ট পেইন, স্কিন রেশ, খুব দুর্বলতা, এগুলি দুক্ষেত্রেই থাকতে পারে, তবে ডেঙ্গুতে এটা বেশি হয়। পারপুরা, স্কিনে পারপুরিক স্পট, সেটা ডেঙ্গুতে হয়, কোভিডে হয় না, হওয়ার চান্স কম হতে পারে থ্রম্বোসাইটোপেনিয়া হয়ে বা প্লেটেলেট অনেক কমে গিয়ে। যদি রেসপিরেটরি সিম্পটম থাকে, বুকের সমস্যা, কাশি, শ্বাসকষ্ট, চেস্ট পেইন, তারপর অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, যেটা আমরা ক্লিনিক্যালি সাইনোসিস দিয়ে বুঝি বা পালস অক্সিমিটার দিয়ে বুঝি, সেটা কোভিড এর ফিচার, ডেঙ্গুর নয়। এবং বুকের সমস্যা কোভিড এর, এবং পেটে যদি প্রবলেম হয়, যে পারজিস্টেন্ট ভমিটিং, পেট ব্যথা, সেটা ডেঙ্গু। সুতরাং আমরা একটা জ্বরের পেশেন্টকে আরটিপিসিআর মানে করোনা টেস্ট করব, এবং ডেঙ্গু টেস্ট করব, যেমন ডেঙ্গু NS1 অ্যান্টিজেন ফর এক্সাম্পল। যদি দুটি পজিটিভ হয়, ডেঙ্গু কোভিড কো-ইনফেকশন। যদি কোভিড পজিটিভ হয়, সেটা কোভিড হিসেবে চিকিৎসা করতে হবে। যদি ডেঙ্গু পজিটিভ হয় শুধুমাত্র, তাহলে আমি ডেঙ্গুর চিকিৎসা দিব। যদি দুটোই নেগেটিভ হয় কিন্তু আমার স্ট্রং সাসপিশন যে এটা করোনা হতে পারে, যে তার শ্বাসকষ্ট আছে, তার SpO2 কমে যাচ্ছে, তারপর তার সে নাক বন্ধ পাচ্ছে না,
সেক্ষেত্রে আমি HRCT টেস্ট করতে পারি, অথবা উইদাউট ডুইং HRCT টেস্ট ওই ফিচার এই সময়ে একটা পেশেন্টের যদি হাইপোক্সিয়া হয়, অক্সিজেন কমে যায়, আসলে কোভিড ছাড়া অন্য কিছু হওয়াটা ভেরি লেস লাইকলি, তারপর আমি কনফার্মেশনের জন্য HRCT টেস্ট করতে পারি। আর যদি আমার ডেঙ্গু হয় স্ট্রং সাসপিশন এবং টেস্ট নেগেটিভ হয়, আবার আমি রিপিট করতে পারি তার NS1 অ্যান্টিজেন, সেটা 5 দিনের মধ্যে হলে, অথবা ইনডাইরেক্ট এভিডেন্সের জন্য আমি তার প্লেটলেট কাউন্ট, WBC কাউন্ট, PCV দেখার জন্য আবার CBC টেস্টটা করতে পারি। এবং সেটা যদি 7 দিন পার হয়ে যায়, আমি IgM অ্যান্টিবডিটা দেখতে পারি তার রিসেন্ট ইনফেকশন আছে কিনা। এবং কোভিড এবং ডেঙ্গু দুটোই নেগেটিভ হলে একই সঙ্গে আমার অন্য কোনো ইনফেকশনের জন্য এই জ্বর, কাশি কিনা সেটার জন্য আমি আদার ইনফেকশন গুলিও মাথায় রাখবো এবং ইভালুয়েট করব। আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। সম্ভবত কোভিড এবং ডেঙ্গুর বেলায় আরো বেশি প্রযোজ্য। এবং প্রিভেনশন আমরা শুধু মশাকে মাথায় রাখলেই হবে, যে মশাকে আমি এনভায়রনমেন্টে বাড়তে দিব না, যেখানে মশা ডিম পারে যে জলাবদ্ধ স্থানে সেগুলি আমি অ্যালাউ করব না, তাহলে হচ্ছে। আর এনভায়রনমেন্টে মশা আছে, সেই মশার কামড় আমি খাবো না, সেটা মশারি এবং আদার মেথডের মাধ্যমে, তাহলে আমি ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারি। এবং ডেঙ্গুকে বলা হয় ট্রপিক্যাল ডিজিজ, এবং এটা কিন্তু কোভিডের মতো সারা বিশ্ব জুড়ে হচ্ছে না এবং হয় না। ট্রপিক্যাল ডিজিজ বলতে আমরা কি বুঝি, জাস্ট একটু ওভারভিউ করি মানচিত্র, যে বিষুব রেখা থেকে 23 ডিগ্রি উত্তর এবং উত্তরে কর্কট ক্রান্তি, এবং 23 ডিগ্রি দক্ষিণে 23.5 ডিগ্রি মকর ক্রান্তি। এই কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তির মাঝখানে যে এরিয়াটা, সেটা হলো ট্রপিক্যাল এরিয়া বা ক্রান্তীয় এলাকা। এই ক্রান্তীয় এলাকাতে যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলি বেশি হয়, সেই জন্য আমরা বলি এগুলিকে ট্রপিক্যাল ডিজিজ। আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে যশোর এবং কুমিল্লার উপর দিয়ে এই ক্রান্তীয় রেখা চলে গেছে, এবং আমরা ক্রান্তীয় অঞ্চলেই আছি। এবং কর্কট ক্রান্তি থেকে 23 ডিগ্রি, 23 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পর্যন্ত যে এরিয়াটা, এটাকে বলে সাব ট্রপিক বা উপক্রান্তীয় এলাকা। এবং মকর ক্রান্তি থেকে 35 ডিগ্রি পর্যন্ত, মানে 23 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পর্যন্ত যে এরিয়াটা দক্ষিণে, সেটাও সাবট্রপিক এরিয়া দক্ষিণে বা উপক্রান্তীয় এলাকা। এবং ডেঙ্গু বিশেষ করে বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই ক্রান্তীয়, ফিলিপাইন, এই ক্রান্তীয় অঞ্চলগুলিতে আসলে বেশি। তো সবাইকে ধন্যবাদ।